আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো রিতা? ভালো আছো? জি স্যার। স্যার, হ্যাঁ বলো। আমাদের লাস্টের দিনে একটা থিওরি পড়ানো হচ্ছিল না বাফার যৌবনের? হ্যাঁ, বাফার দ্রবণের তোমার ওই যে হেনডারসন হেসেলবার্গ স্যার, সমীকরণটা বাফার বুঝছো? যৌবনের ওইটা আরেকবার শর্টকাটে বলে দিবেন স্যার, কারণ আমি না লাস্টে বুঝতে পারিনি, কথা শুনতে পারিনি তো তাই। আচ্ছা, ঠিক আছে। ওইটাও আজকে আবার একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। আজকে পিএইচ এর কয়েকটা ম্যাথ দেখে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে তোমাদের কয়েকটা পিএইচ এ ম্যাথ দেখে আমি বাফার দ্রবণের ওই অংশটা আবার একটু ব্যাখ্যা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো প্রথম প্রশ্নটা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মৃদু এক ক্ষারকীয় অম্ল। এক ক্ষারকীয় অম্ল বলতে আসলে বোঝায় তোমার যে অম্লগুলাতে একটা মাত্র প্রোটন থাকে বা একটা প্রতিস্থাপনীয় প্রোটন থাকে, এর বিয়োজন ধ্রুবকের মান 1.6 ইন্টু 10⁻⁴ হলে ওই তাপমাত্রায় 0.1 মোলার এইচএ অ্যাসিডের জলীয় দ্রবণে ওই অম্লের বিয়োজন মাত্রা কত? এখানে তোমাদেরকে আলফার মানটা বের করতে বলছে। এখানে বিয়োজন ধ্রুবক কে এর মান দেওয়া আছে, তার প্রাথমিক ঘনমাত্রা মান দেওয়া আছে এবং বিয়োজন মাত্রা মান বের করতে বলছে। তো আমি এখানে কিন্তু একটা কথা আগে বলছিলাম যে যে সকল অ্যাসিড বা ক্ষারের বিয়োজন ধ্রুবক বা বিয়োজন মাত্রার মান দেওয়া থাকবে তারা হচ্ছে মৃদু অ্যাসিড, তাই না? বা মৃদু ক্ষার। আর মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের ক্ষেত্রে আমরা যখনই বিয়োজন মাত্রার মান বের করব তখন তোমাকে ব্যবহার করতে হবে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ওইটা ব্যবহার করতে হবে। তো সূত্র অনুযায়ী আলফা ইকুয়ালস টু হবে √Ka/c, এইটা হবে। তো এখানে কে এর মান কিন্তু দেওয়াই আছে 1.6 ইন্টু 10⁻⁴, এটা দেওয়া আছে। আর সি এর মান দেওয়া আছে 0.1 মোলার। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই, ক্যালকুলেশন করলে মানটা আসবে 0.04। এটা হচ্ছে আলফার মান। তো আমরা এর আগে যখন কেপিকেসির ম্যাথ করছি তখন আলফাটাকে কি আকারে প্রকাশ করা হয়েছিল মনে আছে? শতকরাতে প্রকাশ করা হয়েছিল নাকি জাস্ট এইভাবেই একটা সংখ্যা আকারে লিখে দেওয়া হয়েছিল? আমরা যখন কেপিকেসির ম্যাথগুলো করছিলাম তখন বিয়োজন মাত্রা আলফার মানটা কি পার্সেন্টেজে দেওয়া ছিল না? জি স্যার, হ্যাঁ, এখানেও আমরা এটাকে পার্সেন্টেজে হিসাব করব। সেজন্য এটাকে 100% দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 4%। তাহলে এই অ্যাসিডের বিয়োজন মাত্রা হচ্ছে 4%। এরপর আসি পরের ম্যাথটাতে। দেখো এখানে কি বলছে 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ দেওয়া যাবে। হ্যাঁ, এই যে আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড 1.34% আয়নিত হয়। অ্যাসিডটির বিয়োজন ধ্রুবক কে এ কত? অ্যাসিডটার বিয়োজন ধ্রুবক কে এ কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো যেহেতু এটা একটা মৃদু অ্যাসিড, অলরেডি আমরা মৃদু অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন মাত্রার সমীকরণ দেখছি। আলফা ইকুয়ালস টু ছিল √Ka/c। সি, এই সমীকরণটা আমরা দেখছি। এখন যদি আমরা সমীকরণের উভয় পাশে বর্গ করে দেই তাহলে এখানে আসবে আলফা স্কয়ার ইকুয়ালস টু Ka/c আসবে। তাহলে Ka ইকুয়ালস টু কি লেখা যায়? Ka ইকুয়ালস টু লেখা যায় আলফা স্কয়ার ইন্টু সি। এখানে আলফার মান কিন্তু দেওয়াই আছে। আলফার মান হচ্ছে আলফা ইকুয়াল টু ওই যে মোল সংখ্যার না, ব্যবধান। এটা হচ্ছে 1.34% আলফা মান, শুধুমাত্র আলফার মান। এটাকে যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু নর্মাল মানটা চলে আসবে, এটা আসবে 0.0134। দেখো তো 100 দিয়ে ভাগ করলে এটি আসে না 1.34 কে? তাহলে এটা হচ্ছে 0.0134।
134 আচ্ছা তাহলে 0.0134 স্কয়ার ইনটু হচ্ছে সি এখানে সি এর মান হচ্ছে 0.1 মোলার 0.1 তোমরা একটু ক্যালকুলেশন করে বলো তো মানটা কত হয় Sir, 1.7956 into 10 inverse 5. 795 ইনটু 10 ইনভার্স 5 তাই তো 10 inverse 5, sir. হ্যাঁ ঠিক আছে এটাই এটার সমান আমরা 1.8 ও লিখতে পারি তাতেও সমস্যা নেই তাই না 1.8 ইনটু 10 ইনভার্স 5 আমরা লিখতে পারি Yes, sir. তো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও আমরা এই নিয়মেই ম্যাথটা করব Yes, sir. আচ্ছা এখানে আবার অন্যভাবে করা হয়েছে ওইটা আমাদের দরকার নাই এই নিয়মটা অনেক বড় হয়ে যায় কিন্তু আমি যেটা করে দিচ্ছি ওটা মনে খুব সহজই হয়ে যায় তাই না আর আমরা যে সূত্রটা জানি সেই সূত্র অনুযায়ী অঙ্কটা করে ফেলবো আচ্ছা আর এখানে এগুলো দরকার নেই আর পিএইচ এর ম্যাথের আমরা কয়েকটা দেখে নিব পিএইচ এর ম্যাথ কিছু গুরুত্বপূর্ণ টাইপের পিএইচ এর ম্যাথ যেমন ধরো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে 2.5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ গণনা করো তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে তবে এটা হচ্ছে শতকরা ঘনমাত্রা দেওয়া 2.5% এটার পিএইচ আমাদেরকে নির্ণয় করতে হবে তো প্রথমত হচ্ছে এই শতকরা ঘনমাত্রাটাকে আমাকে আগে মোলারিটিতে প্রকাশ করতে হবে মোলারিটিতে প্রকাশ করার পর তারপর আমরা এর পিএইচ নির্ণয় করতে পারবো তো শতকরা ঘনমাত্রার সাথে তোমার মোলারিটির যে সম্পর্ক এটা কি আমাদের জানা আছে আচ্ছা জানা না থাকলে দেখো এই জিনিসটাকে আমরা একটু ব্যাখ্যা করি আচ্ছা এখানে যে 2.5% লেখা তার পাশে বা ব্র্যাকেটে W/V লেখা তাই না জি W/V স্যার এখানে এই V দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তোমার দ্রবণের অবস্থা আমরা সাধারণত V দিয়ে কি বুঝি আয়তন বুঝি না জি স্যার তার মানে এখানে দ্রবণটাকে আয়তনে প্রকাশ করা হয়েছে আর সামনের অংশটা W দিয়ে প্রকাশ করা আছে তার মানে দ্রব্যটাকে ভরে প্রকাশ করা হয়েছে কারণ দ্রব্যটাকে আমরা হ্যাঁ রুবেল W দিয়ে ভর বুঝি তাহলে এই কথার মানে হচ্ছে যেহেতু 2.5% বলা আছে তার মানে 100 ml দ্রবণে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 2.5 গ্রাম আছে এই কথাটার মানে হচ্ছে এটা 2.5% W/V কথাটার মানে হচ্ছে 100 ml দ্রবণে 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ঠিক আছে আচ্ছা এখন বলো তো এটাকে যদি আমি মোলারিটিতে প্রকাশ করতে চাই তাহলে দ্রবণের আয়তন কত হইতে হবে আমরা সাধারণত মোলারিটিতে প্রকাশ করার জন্য দ্রবণের আয়তন কি 1 লিটার বা 1000 ml হিসাব করি না কারণ জি স্যার 1000 মিলিলিটার হ্যাঁ তাহলে আমাদেরকে বের করতে হবে 1000 মিলিলিটারে কত গ্রাম আছে তাহলে 2.5 ইন্টু 1000 ডিভাইড বাই 100 এটা আমরা লিখতে পারি এখন 1000 ml এ কত গ্রাম আছে সেটা বের করলে কি হবে নাকি কত মোল আছে সেটা বের করতে হবে কারণ একক তো মোল পার লিটার তাই না তাহলে 1000 ml এ জি কত স্যার মোল আছে সেটা বের করতে হবে তাহলে এখন 1000 ml এ যত গ্রাম আছে সেই গ্রামটাকে যদি আমি তোমার এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দিয়ে ভাগ করে দেই তাহলেই তো হয়ে যাবে ডিভাইড বাই 40 জি স্যার এত মোল 1000 ml এ এত মোল আছে তাহলে এটাই হচ্ছে মোলারিটি হ্যাঁ তো এটা হিসাব করলে কত হয় 0.625 হয় হ্যাঁ এটা তো একটা বিশদ হিসাব হয়ে গেল তাহলে দেখো তো এটাকে আমরা এভাবে সংক্ষিপ্ত রূপে লিখতে পারি কিনা আমরা মোলারিটিতে রূপান্তরিত করব তাই না এই শতকরা ঘনমাত্রাটাকে তাহলে তোমার মোলারিটি ইকুয়ালস টু কি লেখা যায় দেখো এখানে 2.5 যে হ্যাঁ এই মানটা কোত্থেকে আসছে বলো তো এই যে শতকরা ঘনমাত্রা থেকে আসছে না জি স্যার তাহলে আমরা উপরে লিখব শতকরা ঘনমাত্রা
শতকরা ঘনমাত্রা ইনটু 10। আর এখানে 40টা কি ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর ছিল, তাই না? তাহলে নিচে হবে আণবিক ভর। তাহলে তুমি যদি এই সংক্ষিপ্ত সূত্রটাও ব্যবহার করো, তারপরও কিন্তু খুব সহজেই শতকরা ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করতে পারবা। যেমন এখানে শতকরা ঘনমাত্রা মান হচ্ছে 2.5 ইন্টু 10 ডিভাইড বাই হচ্ছে 40 সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে 0.625 মোলার। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করেও সংক্ষেপে স্যার এটাকে এটার একক বড় হাতের এম বা বা মোল মোল পার লিখলে লিটার, হয় না? বড় হাতের এম অথবা মোল পার লিটার লিখতে হবে। ওকে, তাহলে তোমরা এই সূত্রটাই মনে রাখবা, এই সূত্র দিয়ে অঙ্কটা করাটা সহজ। হ্যাঁ, ওকে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাকে আমি মোলারিটিতে প্রকাশ করে নিলাম। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিয়োজিত হবে তখন কি কি উৎপন্ন করবে? সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে 1 মোল। হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন এটা একটা তীব্র ক্ষার। হ্যাঁ, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে, আমি কথাটা আবার বলছি, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে সেই অ্যাসিড এবং ক্ষারের যে ঘনমাত্রা দেওয়া থাকবে সেই ঘনমাত্রাকে উৎপন্ন H+ বা হাইড্রোক্সাইডের মোল সংখ্যা দিয়ে গুণ করলেই H+ বা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পাওয়া যাবে। মানে হচ্ছে, যেহেতু এটা একটা তীব্র ক্ষার, তাহলে এটার ঘনমাত্রা আমরা কত বের করলাম? 0.625, এবং এই ক্ষারটা বিয়োজিত হয়ে 1 মোল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। তাই এই 1 কে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দিয়ে গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের থেকে যে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হচ্ছে সেই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। তাহলে একটা অ্যাসিড বা একটা ক্ষার, তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার বিয়োজিত হয়ে যে মোল সংখ্যক H+ বা হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, সেই মোল সংখ্যা দিয়ে সেই অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রাকে গুণ করলেই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বা H+ আয়নের ঘনমাত্রা পাওয়া যাবে। তো আমরা এখান থেকে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম। আর হাইড্রোক্সাইডের ঘনমাত্রা থেকে আসলে পিওএইচ এর মান বের করা যায়, পিএইচ এর মান কিন্তু বের করা যায় না। তাহলে এখানে পিওএইচ ইকুয়ালস টু হবে মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা আমরা বসাই দিলাম 0.625, তাহলে মানটা আসবে 0.204। এটা হচ্ছে পিওএইচ এর মান। আর এছাড়া আমরা আগে থেকে জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু হচ্ছে 14, তাহলে পিএইচ ইকুয়ালস টু কি হবে? 14 মাইনাস পিওএইচ। তাহলে এই যে আমরা পিওএইচ এর মানটা বসাই দিলাম এখানে, 14 থেকে এটা বিয়োগ করলে মানটা আসবে 13.796। এটাই হচ্ছে এই ম্যাথটা। তাহলে ক্ষারের ক্ষেত্রে প্রথমে আমরা পিওএইচ এর মান বের করব, তারপর 14 থেকে বিয়োগ করে পিএইচ এর মানটা বের করব। আর এইভাবে শতকরা ঘনমাত্রা দেওয়া থাকলে প্রথমে সেটাকে আমরা মোলারিটিতে রূপান্তরিত করে নিব। ঠিক আছে, তাহলে এই অংশটা আমাদের না করলেও চলবে, আমরা সরাসরি এই সূত্রটাই প্রয়োগ করতে পারি। স্যার নিচের অংশটা না করলেও হবে? এইটা করলেই হবে, এই যে এই অংশটা করতে হবে আর এইখান থেকে শুরু করলে হবে, উপরের অংশটা না করলেও চলবে। যদি আমি এই লাইনটা লিখি, এই অংশটা করি, তাহলে উপরের অংশটা না লিখলেও চলবে। ওকে, তাহলে আমরা পরের ম্যাথটাতে যাই। সালফিউরিক অ্যাসিড কি একটা তীব্র অ্যাসিড, তাই না? তো এখানে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ গণনা করতে বলছে। তো সালফিউরিক অ্যাসিড যখন বিয়োজিত হয় তখন 2 মোল H+ আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন করে। তো এখানে উৎপন্ন H+ আয়নের মোল সংখ্যা কত? 2। তাহলে এই 2 দিয়ে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাকে গুণ করলে H+ আয়নের ঘনমাত্রা পাওয়া যাবে। তো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.005 মোলার,
তাহলে H প্লাস আয়নের ঘনমাত্রা হবে 2 ইন্টু 0.005 মোলার। তো এটার মানটা কত হয়? 0.01 মোলার। তাহলে পিএইচ ইকুয়ালস টু হবে মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা। H প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার, সেটা বসাই দিলাম, পিএইচ এর মানটা আসলো 2। তাহলে এই হলো ম্যাথটা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে একটা অ্যাসিড যখন বিয়োজিত হয় বা একটা ক্ষার যখন বিয়োজিত হয় কত মোল H প্লাস বা কত মোল জি হাইড্রক্স স্যার। উৎপন্ন করে সেই সংখ্যা দিয়ে খালি অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রাকে গুণ করলেই চলবে। ওকে, এবার আসি আমরা মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে পিএইচ এর মান গণনা করতে পারি সেই ধরনের একটা ম্যাথে। এখানে 0.01 মোলার মিথানোইক অ্যাসিডের 2% বিয়োজিত হলে এর পিএইচ গণনা করো। এই হচ্ছে ম্যাথটা। এখন মিথানোইক অ্যাসিড তো একটা মৃদু অ্যাসিড, তাই না? এটা তার জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয় না, তাই না? তাহলে এখানে অ্যাসিডের যে ঘনমাত্রা দেওয়া আছে সেই পরিমাণ কিন্তু H প্লাস আয়ন উৎপন্ন করবে না, তার চেয়ে কম H প্লাস আয়ন উৎপন্ন করবে, কারণ সে কম বিয়োজিত হয়। আচ্ছা, তো এখানে এই মিথানোইক অ্যাসিড যখন বিয়োজিত হয় তখন তোমার মিথানয়েড আয়ন 1 মোল এবং 1 মোল H প্লাস আয়ন উৎপন্ন করে। তো এখানে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের ক্ষেত্রে H প্লাস আয়নের ঘনমাত্রা বা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সবসময় কি হবে? আলফা সি হবে। এটাও কিন্তু পিএইচ এর ম্যাথ গণনার একটা শর্ত, যে মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারগুলোর ক্ষেত্রে H প্লাস বা হাইড্রোক্সাইড। হুম, আচ্ছা, এই জিনিসটাই বুঝাই দিতেছি তোমাকে। ধরো প্রাথমিক অবস্থায় এই মিথানোইক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে সি, প্রাথমিক অবস্থায়। আর প্রাথমিক অবস্থায় তো কোনো মিথানয়েড আয়ন বা কোনো H প্লাস আয়ন উৎপন্ন হয় না, হয় কি? তাহলে ওগুলার ঘনমাত্রা হচ্ছে 0। এখন এই অ্যাসিডটার বিয়োজন মাত্রা কিন্তু 2%, এখানে বিয়োজন মাত্রা কিন্তু হচ্ছে আলফা। আচ্ছা, তাহলে আলফা ইকুয়ালস টু হচ্ছে এখানে 2%, বা এটাকে আমরা 0.02 লিখতে পারি, তাই তো? আচ্ছা, এখন তাহলে সাম্য অবস্থায় এই মিথানোইক অ্যাসিডটা কতটুকু বিয়োজিত হবে বলো তো? সি এর আলফা পরিমাণ বিয়োজিত হবে না? তাহলে কতটুকু অবশিষ্ট থাকবে? প্রাথমিক ঘনমাত্রা সি মাইনাস সি আলফা হবে। প্রাথমিক ঘনমাত্রা তো সি, রাইট, এখানে সিটা কমন নিলে 1 মাইনাস আলফা থাকে, তাই না? ওইটা এখানে আসছে। আর এখানে যেহেতু সি আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে, তাহলে সি আলফা পরিমাণই মিথানয়েড আয়ন এবং সি আলফা পরিমাণই H প্লাস আয়ন উৎপন্ন করবে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তাহলে H প্লাস আয়নের ঘনমাত্রা হবে আলফা সি। তাহলে আলফার মানটা আমরা বসাই দিলাম 0.02, আর এখানে সি এর মান দেওয়া আছে 0.01 মোলার। তাহলে 0.01 গুণ করলে চলে আসলো 0.0002। এটি হচ্ছে H প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে পিএইচ ইকুয়ালস টু হবে মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু হবে মাইনাস লগ 0.0002। তো এটা পিএইচ এর মান আসবে 3.7। তাহলে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে H প্লাস বা হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে আলফা সি। ঠিক আছে? এটাকে বুঝতে পারছো? ওকে, এবার আসলে আমরা মৃদু ক্ষারের ক্ষেত্রে কিভাবে পিএইচ এর জি মানটা স্যার। মৃদু ক্ষারের ক্ষেত্রে কিভাবে পিএইচ এর মানটা বের করা যায় সেটা দেখি। এখানে একটা, ওকে, তা দেখো এখানে 0.01 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার দেওয়া আছে এবং এর বিয়োজন ধ্রুবক Kb এর মান হচ্ছে 1.8 × 10⁻⁵।
এর পিএইচ নির্ণয় করো। এর পিএইচ নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্ন। তো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষারটা যখন আংশিক বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, তো সাম্য অবস্থা এটার ক্ষেত্রে এরকম হবে 1 মাইনাস আলফা সি, আর এখানে হবে আলফা সি, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হবে আলফা সি, ঠিক উপরের অঙ্কটার মতো করে আর কি। হ্যাঁ, এই অংশটা হবে। তো এখানে যে প্রশ্নটা, সেই প্রশ্নে কিন্তু আলফার মান দেওয়া নাই, দেওয়া আছে কি? না স্যার। কিন্তু এখানে বিয়োজন ধ্রুবক কেবি এর মান দেওয়া আছে। তো সেখান থেকে আমরা আলফার মানটা বের করে নিতে পারি, কারণ আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে জানি আলফা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার কেবি বাই সি। এসিডের ক্ষেত্রে আমরা কে এ বাই সি লিখবো, আর ক্ষারের ক্ষেত্রে আমরা কেবি বাই সি লিখবো। তাহলে এখানে কেবি এর মান দেওয়া আছে, সি এর মানও দেওয়া আছে, তাহলে আমরা আলফা বের করে নিতে পারবো না? জি স্যার, আলফার মান বের হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে আর বের করব না। দেখো এখানে আমরা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা বের করে নিই। হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে আলফা সি। আলফা সি যেখানে দেওয়া আছে আলফা সি। আচ্ছা, তো অলরেডি আমরা আলফার সমীকরণটা লিখছি। আলফা ইকুয়ালস টু হচ্ছে কেবি বাই সি ইনটু সি। তাহলে এই সিটাকে যদি আমি বর্গমূলের ভেতরে নিয়ে যাই, তাহলে কিভাবে লিখবো বলো তো? ওই সিটাকে আমি বর্গমূলের ভেতরে নিয়ে যাব, তাহলে এটাকে সি স্কোয়ার আকারে লিখতে হবে না? হ্যাঁ, রাইট, স্কোয়ার হয়ে যাবে। তাহলে সমীকরণটা জি এটা হবে। স্যার। তখন এই সি সি কাটাকাটি করলে সমীকরণটা দাঁড়াবে রুট ওভার কে এ, সরি কে বি হবে, আমি কে এ লিখে ফেলছি, কে বি রুট ওভার কে বি ইন্টু সি। তাহলে এটি হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখন পিওএইচ এর মানটা বের করে নেই। তাহলে পিওএইচ ইকুয়ালস টু কি হবে? মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে মাইনাস লগ রুট ওভার কেবি ইন্টু সি। তো তোমরা যদি এখানে কেবি এর মানটা বসায় দাও 1.8 ইন্টু 10 ইনভার্স 5, এবং সি এর মানও যদি বসায় দাও 0.01, তারপর এটাকে বর্গমূল করে মাইনাস লগ করো, তাহলে মানটা কিন্তু এই যে 3.872 এটাই পাওয়া যাবে পিওএইচ এর মান। বুঝতে পারছো? আমাদের আলাদা করে এখানে আর মান বসা হিসাব করার দরকার নাই, আমরা সরাসরি পিওএইচ এর সমীকরণে বসায় দিব। তাহলে এখানে পিওএইচ এর মানটা বের হয়ে গেল, তারপর 14 মাইনাস পিওএইচ করলে কিন্তু পিএইচ এর মানটা বের হয়ে যাবে। তো 14 মাইনাস 3.872 মানটা আসবে 10.128। এই অঙ্কটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখানে কিন্তু তোমরা কিছু জিনিস স্কিপ করতে পারো, যেমন হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে আলফা সি, লেখার পর সরাসরি লিখতে পারো ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার কেবি ইন্টু সি, রুট ওভার কেবি ইন্টু সি। তারপর লিখতে পারো পিওএইচ ইকুয়ালস টু মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু মাইনাস লগ রুট ওভার কেবি ইন্টু সি। তারপর মান বসাই দিয়ে পিওএইচ এর মানটা বের করে নিবা। ঠিক আছে? ওকে, এবার আসি বাফার দ্রবণের ক্ষেত্রে আর কি। আচ্ছা, বাফার দ্রবণের কি ক্রিয়া কৌশলটা বুঝো নাই, নাকি কিভাবে পিএইচ এর সমীকরণটা আসলো সেটা বুঝো নাই? ক্রিয়া কৌশল বুঝতে পারছিলা যে কিভাবে আসলে বাফার দ্রবণ পিএইচ এর মানটাকে অপরিবর্তিত রাখে, বা পিএইচ এর মানটাকে পরিবর্তন হতে দেয় না? ওইটা কি বুঝতে পারছিলা?
বিনতা তানকা কথা শুনতে পাচ্ছ? তো তুমি জিজ্ঞেস করছিলা যে ওই গত দিনের লাস্টের দিকে যেটা স্যার পড়ানো হয়েছিল। এতক্ষণ কথা শোনা যাচ্ছিল না। আচ্ছা, আবার বলতেছি। তো বাফার ড্রপনের ক্রিয়া কৌশলটা বুঝাবো নাকি কিভাবে আসলে পিএইচ এর সমীকরণটা আসলো সেটা বুঝাবো? লাস্টের দিকে হচ্ছে কিভাবে তোমার বাফারের পিএইচ এর সমীকরণটা আসলো সেটা দেখাইছিলাম। কোনটা বুঝাবো? স্যার সরি, আরেকবার বলবেন স্যার, কিচ্ছু শোনা যাচ্ছিল না। কিচ্ছু শোনা যাচ্ছিল না, আবার বলতেছি। বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা কি বুঝাবো নাকি কিভাবে বাফার দ্রবণের পিএইচ এর সমীকরণটা আসলো সেটা বুঝাবো? জি কোনটা? স্যার, দুইটাই? স্যার পিএইচ এর সমীকরণটা। আচ্ছা, পিএইচ এর সমীকরণটা ওইটাই দেখাচ্ছি। না স্যার দুইটা। আচ্ছা, আচ্ছা লাস্টের দেখাই। ধরো আমি যেই বাফার দ্রবণের পিএইচ এর সমীকরণটা বের করব, সেই ক্ষেত্রে আমরা যে অ্যাসিডটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ধরো মিথানোয়িক অ্যাসিড HCOOH, এবং সেই অ্যাসিডের একটা লবণ ব্যবহার করব HCOONA। তাহলে এই দুইটার মিশ্রণে একটা বাফার দ্রবণ তৈরি হবে, অম্লীয় বাফার দ্রবণ। আচ্ছা, তো এখানে আমরা যে মৃদু অ্যাসিডটা ব্যবহার করতেছি মিথানোয়িক অ্যাসিড, এটা জলীয় দ্রবণে খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে H+ আয়ন এবং মিথানয়েড আয়ন উৎপন্ন করে। তো যেহেতু এটা খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়, এটা একটা উভমুখী বিক্রিয়া এবং এটা সাম্য অবস্থায় থাকে। তো এর ক্ষেত্রে আমি ভর ক্রিয়ার সূত্র প্রয়োগ করে অ্যাসিডের বিয়োজন রূপকের সমীকরণটা লিখতে পারি Ka, এটা ইকুয়ালস টু হবে H+ আয়নের ঘনমাত্রা ইনটু মিথানয়েড আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে মিথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা। এটা আমরা লিখতে পারি না? আচ্ছা, এটা কি আমরা লিখতে পারি? তানকা বিনতা শুনতে পাচ্ছ? স্যার মাঝখান দিয়ে আবার একটু নেটের প্রবলেমের কারণে শুনতে পারি। আবার বলতেছি, ধরো এখানে আমাদের অম্লীয় বাফার দ্রবণটা হলো মিথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম মিথানয়েটের একটা মিশ্রণ। তো মিথানোয়িক অ্যাসিডটা তোমার মৃদু অ্যাসিড হয়, এটা খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয় হয়ে H+ আয়ন এবং মিথানয়েড আয়ন উৎপন্ন করে এবং এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ভর ক্রিয়া সূত্র আমি না শুনতে পাইনি। এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তো এখানে এই যে মিথানোয়িক অ্যাসিডটা আছে, এটা মৃদু অ্যাসিড হয়, সে জলীয় দ্রবণে খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে H+ আয়ন এবং মিথানয়েড আয়ন উৎপন্ন করে। আর যেটা হচ্ছে সোডিয়াম মিথানয়েড লবণ, সেটা কিন্তু জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে মিথানয়েড আয়ন এবং সোডিয়াম আয়ন উৎপন্ন করে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা সম আয়ন প্রভাব চলে আসে, কারণ দুইজনের কাছ থেকেই এই মিথানয়েড আয়নটা আসতেছে। এবার কি কথা জি শুনতে স্যার। পাচ্ছ? আচ্ছা, তাহলে এখানে সমায়ন প্রভাবের কারণে জি এই যে মিথানোয়িক অ্যাসিডটা আছে তার বিয়োজন মাত্রা আরো কমে যাবে, ফলে সে খুবই খুবই অল্প পরিমাণে বিয়োজিত হবে। তো এখানে যে উভমুখী বিক্রিয়াটা হচ্ছে, সেটা যখন সাম্য অবস্থায় চলে আসবে তখন তার ক্ষেত্রে আমি ভর ক্রিয়া সূত্র প্রয়োগ করে অ্যাসিডের বিয়োজন রূপকের সমীকরণটা লিখতে পারি। তো সেটা কি হবে? Ka ইকুয়ালস টু হবে উৎপাদগুলোর মোলার ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, তাই না? তাহলে এই বিক্রিয়াটার উপর বেস করে আমরা এই সমীকরণটা লিখলাম। ঠিক আছে? আচ্ছা, তো এখন যেহেতু আমরা পিএইচ এর সমীকরণ বের করব, তাহলে আমরা H+ আয়নের ঘনমাত্রাটাকে একপাশে রাখি
H প্লাস আয়নের ঘনমাত্রা, আর অন্যগুলোকে অপর পাশে নিয়ে যাই, তাহলে Ka ইনটু হবে মিথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইড বাই হবে মিথানয়েড আয়নের ঘনমাত্রা। এটা তো আমরা লিখতে পারি, তাই না, সমীকরণ থেকে? জি সেইটা লেখা। আচ্ছা, এখন যেহেতু আমাকে পিএইচ বের করতে হবে, তাহলে আমি সমীকরণের উভয় পাশে তোমার মাইনাস লগ নিব, দুই পাশে। হ্যাঁ, আমি এই পাশে লিখি একটু, মাইনাস লগ নিলাম, মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা, আর ওই পাশে হবে মাইনাস লগ Ka মাইনাস লগ মিথানোয়িক অ্যাসিড ডিভাইড বাই মিথানয়েড আয়ন। এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তো মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা সমান হচ্ছে পিএইচ, মাইনাস লগ Ka ইকুয়ালস টু হচ্ছে পিকেএ, আর এখানে লগের ভেতরের অংশটাকে যদি আমি উল্টে দেই, মানে মিথানেট আয়নটাকে যদি উপরে নিয়ে যায় আর মিথানিক অ্যাসিডের ঘনমাত্রাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে লগের সামনে কি চলে আসবে? একটা মাইনাস, তাই না? এবং সামনে তো অলরেডি একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে। রাইট, তাহলে প্লাস উপরে হবে মিথানয়েড আয়নের ঘনমাত্রা আর নিচে হবে মিথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা। আচ্ছা, এখন এখানে একটু বিক্রিয়াগুলোর দিকে খেয়াল করে দেখো। আমি আগেই বলছিলাম এখানে সময়ায়ন প্রভাবের কারণে মিথানোয়িক অ্যাসিডের বিয়োজন মাত্রা কমে যাবে। তাহলে বিয়োজন মাত্রা যদি কমে যায়, তাহলে সেখান থেকে খুবই অল্প পরিমাণে মিথানয়েড আয়ন উৎপন্ন হবে, খুবই অল্প পরিমাণে। তো আমাদের এই বাফার দ্রবণে যে মিথানয়েড আয়ন আছে, দেখা যাবে তার হয়তো বা 99%ই এই সোডিয়াম মিথানয়েড থেকে আসছে, আর একদম অল্প পরিমাণে তোমার মিথানোয়িক অ্যাসিড থেকে আসছে। তাহলে যদি মাত্র 1% বা তার চেয়েও কম যদি মিথানোয়িক অ্যাসিড থেকে আসে, তাহলে আমি বলতে পারি আমার এই বাফার দ্রবণে যে মিথানয়েড আয়নটা আছে তার ঘনমাত্রা আর এই লবণের ঘনমাত্রা প্রায় সেম, কারণ ম্যাক্সিমামটা ওখান থেকেই আসছে। এটা কি আমরা বলতে পারবো? জি স্যার। মানে বলতে চাচ্ছি যে আমাদের এই বাফার দ্রবণে যে আয়নটা আছে মিথানয়েড আয়ন, সেটা ম্যাক্সিমামটাই যেহেতু তোমার এই লবণ থেকে আসছে, তাই এই মিথানয়েড আয়নের ঘনমাত্রা আর লবণের ঘনমাত্রা প্রায় সেম। আর আমাদের যে অ্যাসিডটা ছিল সেই অ্যাসিডটা প্রায় অবিয়োজিত অবস্থায় রয়ে গেছে। তার মানে তুমি এই অ্যাসিডটাকে যখন বাফার দ্রবণ তৈরি করার জন্য মিশ্রিত করছিলা যেই ঘনমাত্রা নিয়ে, এখন প্রায় সেই একই ঘনমাত্রা আছে, তার ঘনমাত্রা কোনো চেঞ্জ হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি উপরে হচ্ছে লবণের ঘনমাত্রা, কারণ এটা মিথানয়েড আয়ন থেকে আসছে, সোডিয়াম মিথানয়েড থেকে আসছে, আর নিচে আমরা লিখতে পারি এটা অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে এই যে সমীকরণটা আসলো পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ লবণ বাই অ্যাসিডের ঘনমাত্রা, এটাই হলো হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ, এবং এইটা ব্যবহার করি আমরা অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করি। ঠিক আছে? এটা বুঝতে পারছো এবার? টাঙ্কামিংটা বুঝতে পারছো? সরি স্যার। হ্যাঁ,
নেটটা কি স্যার শুনতে পাইনি মাঝখান আবার দিয়ে। বলতেছি, এই যে সমীকরণটা আমরা লিখছি এটাই হচ্ছে হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ এবং এটাই আমরা অম্লীয় বাফার দ্রবণে পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার বুঝতে পারছো? জি স্যার। ওকে। যেমন আমরা অঙ্ক দেখি, এটা খুব সহজ একটা অঙ্ক। আমরা পরবর্তীতে আরো কিছু ম্যাথ দেখবো, একটু অন্যান্য টাইপের ম্যাথগুলো। যেমন দেখো এখানে একটা বাফার দ্রবণ বলছে, কোনো বাফার দ্রবণে তোমার ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম ইথানোয়েট এর ঘনমাত্রা যথাক্রমে 0.1 মোল পার লিটার এবং 0.15 মোল পার লিটার হলে ওই বাফার দ্রবণে পিএইচ গণনা করো। তাহলে তুমি যে বাফার দ্রবণটা তৈরি করতেছো সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম ইথানোয়েটের মিশ্রণের ফলে। তো দুইটারই ঘনমাত্রা দেওয়া আছে, অ্যাসিড এবং লবণ দুইটারই। বলছে ওই বাফার দ্রবণে পিএইচ কত হবে। আবার এই ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর মানও দেওয়া আছে। তাহলে আমরা যদি পিএইচ এর মান বের করতে চাই তাহলে এখানে কিন্তু হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণটা ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা। তো এখানে তো কে এর মান দেওয়াই আছে 1.77 × 10⁻5, লবণের ঘনমাত্রা দেওয়া আছে 0.15 মোলার, অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। তুমি জাস্ট পিএইচটা নির্ণয় করবা। তো পিকে ইকুয়ালস টু কি হয় মাইনাস লগ কে এ প্লাস লগ উপরে হচ্ছে লবণের ঘনমাত্রা 0.15 আর নিচে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা 0.1। তো পরের লাইন আমরা কে এর মান বসাই দিব মাইনাস লগ 1.77 × 10⁻5 প্লাস লগ 0.15 ডিভাইড বাই 0.1। এই অংশটাকে ক্যালকুলেশন করলে মানটা চলে আসে 0.1761। আর মাইনাস লগ 1.77 × 10⁻5 এটাকে ক্যালকুলেশন করলে আসে 4.7520। তাহলে এর সাথে 0.1761 যোগ করলে 4.9281 আসবে মানটা। তাহলে এই হচ্ছে ম্যাথ। আমরা এই লাইনটা এখানে না লিখলেও চলবে, সরাসরি আমরা এই হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ লিখে তারপর এখান থেকে ম্যাথটা করলেও চলবে। এই অঙ্কটা কি বুঝতে পারছো? এটা খুবই সহজ একটা ছোট্ট একটা ম্যাথ। এত ছোট বা সহজ ম্যাথ কিন্তু আসলে পরীক্ষাগুলোতে আসে না। পিন্তা কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এরকম আরেকটা ছোট্ট জি ম্যাথ স্যার। দেখি। আচ্ছা এরকম ছোট্ট আরেকটা ম্যাথ দেখি। দেখো এখানে প্রশ্নটা কি বলছে, 15 ml 0.15 মোলার তোমার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে 6 ml 0.15 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলে দ্রবণে পিএইচ গণনা করো। আর এখানে এই মৃদু অ্যাসিডটা মানে অ্যাসিটিক অ্যাসিডের পিকে এর মান দেওয়া আছে 4.7। তাহলে তুমি একটা অ্যাসিডের সাথে একটা ক্ষার মিশ্রিত করবা, তাহলে এখানে প্রশমন বিক্রিয়া হবে, তাই না? তাহলে আমরা বিক্রিয়াটা প্রথমে লিখব, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কিন্তু 1:1 রিঅ্যাকশন হবে, কারণ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সাইড আছে একটা আর ইথানোয়িক অ্যাসিডও হাইড্রোজেন আছে একটা, এই যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন একটা আছে। 1:1 রিঅ্যাকশন হবে, এখান থেকে তৈরি করবে সোডিয়াম ইথানয়েড প্লাস পানি। এখন দেখো তো এই অ্যাসিড এবং ক্ষার দুইটারই কি ঘনমাত্রা সমান দেওয়া আছে প্রশ্নে? এটাও 0.15 জি মোলার। স্যার। আচ্ছা, তাহলে আমরা আয়তন দিয়ে এটাকে সমতা বিধান করতে পারি। কোনটার আয়তন কম এখানে বলো তো? এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ তার আয়তন কম দেওয়া 6 ml। জি স্যার, আয়তন কম দেওয়া। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের 6 ml কে প্রশমিত করতে আমার ইথানোয়িক অ্যাসিডেরও 6 ml দরকার হবে, এটা বলতে পারি না? এবং সেখান থেকে লবণ উৎপন্ন করবে 6 ml এবং 6 ml পানি উৎপন্ন করবে। পানিটা আমার দরকার নেই, এই জন্য এটার মানটা আমরা লিখি নাই। আর এখানে অ্যাসিডের ঘনমাত্রা 0.15 মোলার, ক্ষারের ঘনমাত্রাও 0.15 মোলার এবং লবণেরও 0.15 মোলার। জি স্যার। সময় শেষ হয়ে গেলে আবার এই লিঙ্কে জয়েন করে আর কি। তাহলে এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডটা সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে, কিন্তু অ্যাসিড কিন্তু অতিরিক্ত রয়ে গেছে, কারণ অ্যাসিড তোমাকে দেওয়া হয়েছিল 15 ml, তার মধ্যে মাত্র 6 ml বিক্রিয়া অংশগ্রহণ করছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে, মাত্র 6 ml ব্যবহৃত হয়েছে। তাহলে অতিরিক্ত কতটুকু রয়ে যাচ্ছে? 9 ml।
0.15 মোলার ইথানোয়িক অ্যাসিড রয়ে যাচ্ছে। এছাড়া এখানে তোমার একটা লবণ উৎপন্ন হচ্ছে আর পানি উৎপন্ন হচ্ছে, তাই না? সোডিয়াম ইথানয়েট লবণ এবং পানি উৎপন্ন হচ্ছে। তাহলে কোনো একটা মিশ্রণে যদি একটা মৃদু অ্যাসিড থাকে এবং সেই মৃদু অ্যাসিডে লবণ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? বাফার দ্রবণ বলি। তাহলে এটা হলো একটা বাফার